কমিউনিস্টের রাজ্য কমিটির তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন আজকের আহ্বান করেছিলাম, সে সাংবাদিক সম্মেলন শুরু করছি। সাংবাদিক সম্মেলন পরিচালনা করবেন আমাদের দলের পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। এখানে উপস্থিত আছেন দলের পলিট ব্যুরো সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জি। উপস্থিত আছেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তরুণ মণ্ডল। আমি তরুণ নস্কর, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। আমরা সাংবাদিক সম্মেলন শুরু করছি। আমি কমরেড চণ্ডীদাস ভট্টাচার্যকে আজকের বিষয়বস্তু উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। প্রথমেই সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্দোলনের যে দীর্ঘ কর্মসূচি গ্রহণ করেছি সেইটি আগে আপনাদের সকলের সামনে উপস্থিত করছি। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন পুষ্ট হয়ে নির্বাচন কমিশন যে এসআইআর, যাকে আমরা সংক্ষিপ্তভাবে স্যার বলে অভিহিত করা হচ্ছে, তার প্রয়োগ করেছেন বিহারে এবং সেটা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হবে। এবং তার দ্বারা যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, নাগরিকত্ব সেগুলি যে হরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের দলের কেন্দ্রীয় কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন 25শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সহ কর্মসূচি ঘোষণা যেটা করেছেন, আমরা পশ্চিমবঙ্গ থেকেও সেটা সর্বত্র পালন করা এবং জনমত সৃষ্টি করা, বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার কাজ করছি। এই আন্দোলনের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সংগঠন তারা যে আন্দোলন ঘোষণা করেছেন তারই সাথে সহমত রেখে আমরাও আমাদের দলের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার নেমে আসছে, বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের জায়গাগুলিতে, যেখানে বিজেপি শাসিত রাজ্য, বাংলায় কথা বললেই বাংলাদেশি ভাবে চিহ্নিত করে যে অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে 22 অগাস্ট 20শে অগাস্ট ব্লকে ব্লকে ডেপুটেশন হয়েছে। 28শে আগস্ট হবে রাজ্যপালের কাছে ডেপুটেশন। এরই পাশাপাশি 31শে আগস্ট পশ্চিমবাংলার বামপন্থী আন্দোলনের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবস। 1959 সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে এবং ওই শহীদদের স্মরণ করতে গিয়ে 1990 সালের পরিবহনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শহীদ কমরেড মাদাই হালদারের স্মরণে আমরা 25 থেকে 31শে আগস্ট সর্বত্রই আঞ্চলিক স্তরে এবং ব্লক স্তরে জনসাধারণ কাছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান সহ শহীদ বেদিতে মাল্যদান, সুবর্ণ মল্লিক স্কোয়ারে মাল্যদান সকাল 9:30টায় এবং মাদাই হালদার যখন শহীদ হয়েছিলেন ঠিক সেই সময় 3:20 রানী রাসমণি রোডে মাদাই হালদারের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান, এইগুলি পালন করার কর্মসূচি আমরা ঘোষণা করেছি পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন। এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের 1 থেকে 8 এই দিনগুলিতে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, কৃষক সংগঠন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 8ই সেপ্টেম্বর কৃষকদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি, মহিলাদের বিক্ষোভের কর্মসূচি 4ঠা সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর যুবকদের ফ্রন্টের পক্ষ থেকে কর্মসূচি এবং 1লা সেপ্টেম্বর ঐতিহাসিক খাদ্য আন্দোলন 1959 সালের 1লা সেপ্টেম্বর ছাত্র শহীদ দিবস হিসেবে যেটা পালিত হয়ে এসেছে, সেই দিন
হচ্ছে তারা কেন্দ্রীয় সমস্ত এজেন্সির মাধ্যমে একজনকে অ্যারেস্ট করে বহুদিন পর্যন্ত জেলে বিনা বিচারে রেখে দিচ্ছেন এবং এর দ্বারা কেন্দ্রীয় শাসক শ্রেণী তাদের যে কাজটাকে হাসিল করার চেষ্টা করবে এ কথা সকলেই বুঝতে পেরেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু তারা একটা বাইরে এই ভাব দেখাচ্ছে। ইতিমধ্যে এও দেখেছেন অনুপ্রবেশের একটা তত্ত্ব হাজির করা হয়েছে। অনুপ্রবেশের কথা নিয়ে যখন আলোচনা করা হচ্ছে যেন অনুপ্রবেশকারীরা গতকাল প্রধানমন্ত্রীর আলোচনার মাধ্যমে এসেছে যে অনুপ্রবেশকারী যারা তারাই এসে এখানকার চাকরি এবং সুযোগ সুবিধাকে ছিনিয়ে নিচ্ছে। আসলে এখানে চাকরির সুযোগ কোথায়? শূন্য পদ রয়েছে, নিয়োগ করা হচ্ছে না। বেরোজগারির অবস্থা এই। ছিনিয়ে নিচ্ছে কথাটির অর্থ হচ্ছে বা আসল সমস্যা থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া। আবার অনুপ্রবেশকারী যদি সত্যিই থাকে তাকে চিহ্নিত করার দায় কেন্দ্রীয় সরকারের ছিল, যেটা তারা করেনি। এই এসআইআর এর মাধ্যমে যে তারা ভোট যারা দিতে পারে সেই ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, বিহারে যে প্রমাণ আমরা দেখতে পেলাম ৬৫ লক্ষ মানুষকে বাদ দিলেন। ভোটের তালিকায় নূতন নাম যুক্ত হলো না, এক অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ালো। যদি নূতন লিস্ট হয়, নির্ভুল লিস্ট হয় সেখানে ভোটের নাম যুক্ত হবে, সেখানে নাম যুক্ত হলো না। বাদই হয়ে গেল ৬৫ লক্ষ। এবং তার মধ্যে দেখা গেল যে রয়েছেন বেশিরভাগ সংখ্যালঘু এবং অত্যন্ত দরিদ্র অংশের মানুষ। তাদেরকে বলা হচ্ছে যে আধার কার্ড এবং সচিত্র নির্বাচনে কি ওই ভোটার কার্ড এপিক কার্ড। সেটাও পর্যন্ত তাদের গ্রহণ করা হবে না। দিয়েছিল নির্বাচন কমিশন, হবে না। যদিও পরবর্তীকালে কোর্টের আদেশে এখন আধার কার্ডটাকে তাদেরকে গ্রহণ করার কথা বলা হয়েছে যারা নতুন করে দেবেন। কিন্তু এত তড়িঘড়ি করে এত অশোভনীয় দ্রুততায় তারা এটা করতে গেল কেন? এর মধ্যে রয়েছে নির্বাচনী স্বার্থ চরিতার্থ করা এবং বিরোধী দলকে কোন রকমের সুযোগ না দিতে পারার যে ক্ষমতার আসল উদ্দেশ্য রয়েছে। আবার যারা বিরোধিতা করছেন তাদের মধ্যে বিরোধিতায় আসল যে নাগরিকদের অধিকারকে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এর মাধ্যমে ধীরে ধীরে এনআরসি-কেই যে চালু করার চেষ্টা, সিএএ কে চালু করার যে চেষ্টা চলেছে তাকে সামনে আনা, এই কাজটি তারা আন্দোলনে যারা প্রতিবাদ করছেন তারাও কিন্তু নিছক ভোটের স্বার্থে কেবলমাত্র ভোট চুরি বলে বলছেন। ভোট চুরির অর্থই শুধু নয়, এর সঙ্গে আরো যে অনেক বেশি গভীর ষড়যন্ত্র রয়েছে সেটিকে সামনে আনার প্রয়োজন রয়েছে এবং জনসাধারণের মধ্যে সেই বিষয়টিকে গড়ে তোলার জন্য পশ্চিম বাংলায় এনআরসি বিরোধী যে নাগরিক কমিটি গঠিত হয়েছিল এবং তীব্র গণ আন্দোলন গড়ে উঠেছিল সে কথা নিশ্চয়ই সকলের স্মরণে আছে। আমরা সেই এনআরসি বিরোধী নাগরিক কমিটিকেও আহ্বান করেছি এই আন্দোলনটাকে অত্যন্ত জঙ্গি রূপ দিয়ে যথার্থ ভাবে একটি মাত্র নাগরিকের ভোটের অধিকার যাতে বাতিল না হয় সেই দিকে নিয়ে যাওয়া। একথা নিশ্চয়ই যারা বৈধ ভোটার নয় সেগুলো যদি ঠিক মতো বিচার করা হয় তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই যাওয়া হোক। কিন্তু এই জিনিস যেটি করে চলেছে গণতান্ত্রিক অধিকারকে বিলুপ্ত করার, তার বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই আমাদের এই পদক্ষেপ। সাথে সাথে গড়ে ওঠার যে আন্দোলন পশ্চিম বাংলার ইতিহাস, যেটা আগেই বলেছি, সেই খাদ্য আন্দোলন কংগ্রেসী সরকারের অত্যাচারে যে নিহত হয়েছিলেন মানুষ, সেই ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে স্মরণ করা, আবার ছাত্র শহীদ দিবসকে স্মরণ করা এবং ১৯৯০ সালের পরিবহনের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে তৎকালীন সরকারের যে মাদাই হালদারকে গুলিবিদ্ধ করে হত্যা করেছিল তার বিরুদ্ধেও সেই শহীদকে স্মরণ করার দিনটিকে আন্দোলনেরই একটি পাদপীঠ হিসাবে গড়ে তোলার প্রেক্ষিতকে সামনে রেখে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলের কাছে আন্দোলনের আহ্বানে এগিয়ে যাওয়ার জন্য জনসাধারণের কাছে যাচ্ছি। সাথে সাথে এর সাথে যুক্ত হয়ে রয়েছে বিদ্যুতের স্মার্ট মিটার যেখানে লাগানো হয়েছে তাকে খোলবার জন্য যে আন্দোলন গড়ে উঠছে সেই আন্দোলন এবং তারই সাথে শিক্ষা আন্দোলন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে এবছর ভর্তির প্রক্রিয়াটি বন্ধ হয়েছিল এবং যার ফলে সবেমাত্র যে বিজ্ঞপ্তি হয়েছে এত দেরিতে যাওয়ার ফলে বেসরকারি কলেজের মধ্যে অনেকে যেতে বাধ্য হয়েছে। বহু সিট এখনো পর্যন্ত খালি। বাস্তবে সরকারি শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায়, একদিকে যেমন ৮,২৬০টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে যুক্ত হয়ে শিক্ষকদের চাকরি, যোগ্য শিক্ষকদেরও চাকরি যাওয়ার ঘটনা পশ্চিমবাংলাকে আলোড়িত করেছে। বাস্তবে সরকারি শিক্ষা বিপর্যয়ের মুখে। স্কুল শিক্ষার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার জায়গাটাও সেইভাবেই প্রায়
বন্ধ করে দেওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। জয়েন্টের রেজাল্ট এবং নিটের রেজাল্ট সবেমাত্র প্রকাশিত হয়েছে, সেটাও বন্ধ করে রাখা হয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকারের, যেটার দ্বারা শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা চলেছে, তাকেই মুখে বিরোধিতা করে কার্যত এ রাজ্যের তৃণমূল সরকার কার্যকরী করে চলেছে শিক্ষাকে ধ্বংস করার। যার বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠনই শুধু নয়, যে আন্দোলন গড়ে উঠেছে পাবলিকের কমিটি, জনসাধারণের কমিটি শিক্ষার এই ধ্বংসের বিরুদ্ধে, এবং বিকল্প শিক্ষানীতি হিসেবে তারা যেটা প্রকাশ করেছেন, সরকারের কাছে সেটা পেশ করেছেন একটা ঐতিহাসিক বিষয় হিসাবে, সেই শিক্ষা আন্দোলনকেও গড়ে তোলা, তাকে সব দিক থেকে সাহায্য করার জন্য জনসাধারণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এই আবেদনটি উপস্থিত করার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আশা করি এই আন্দোলনকে ধীরে ধীরে আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে গিয়ে গণ আন্দোলনকে সংগ্রামী বামপন্থী আন্দোলনের একটা যে চেহারা পশ্চিমবাংলার ইতিহাসে, তাকে প্রতিষ্ঠিত করার জন্যই যাব। তারপর 25 তারিখ কলকাতার আমরা আঞ্চলিক স্তরে সর্বত্রই করব। কলকাতার কতগুলি বিশিষ্ট স্থান, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, পূর্ব এবং মধ্য কলকাতা জুড়ে সেই জায়গাগুলি আমরা নির্দিষ্ট করে দেব। আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি গোটা পশ্চিম বাংলায় বলেছি, কলকাতায় জুড়ে, কলকাতা একটা বিশেষভাবে সেটা আমরা পরবর্তীকালে নিচ্ছি। 28 তারিখের বিষয়টা রাজ্যপালের কাছে ডেপুটেশন এইভাবেই আমরা রেখেছি। এখন সেখানকার পরিস্থিতি অনুযায়ী মিছিল করে আমরা যেতে পারি, অথবা আমরা বিক্ষোভ দেখাতে পারি। একটি রানী রাসমণি রোডে আমাদের যে মাল্যদানের অনুষ্ঠান এবং সমাবেশ ওখানে থাকে, মাল্যদানের ওটা 3:20 মিনিটে হবে। হ্যাঁ, এবং মাধাই হালদারের গ্রাম, যেটি আমি একটু উল্লেখ করতে মিস করেছি, মাধাই হালদারের গ্রাম রাধাকান্তপুর, সেখানে মাধাই হালদারের যে শহীদ বেদি, সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এবং আধার কার্ডের বৈধতা আছে। হ্যাঁ, সেটা তো এখন বলেছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার এই কাজটি করেছে এবং যেভাবে করেছে, যে কথাগুলি বলেছে, তার মধ্যে নাগরিকদের অধিকারকে বাস্তবে অস্বীকার করা। সবচেয়ে বড় কথা, নতুন কোনো ভোটার এলো না কেন? এবং তারপরেও যে অ্যাপ্লিকেশনের জন্য যাদের বলেছেন, যে পরিচয়পত্র চেয়েছেন, তাদের বাবা-মার পরিচয়পত্র, তাদের একজনের পরিচয়পত্র চেয়েছেন, এগুলো আমাদের দেশে এটা রয়েছে। অনলাইনে অ্যাপ্লিকেশন যাদের নাম গেছে, বাদ গেছে, অনেকেই শোনা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, বাইরের রাজ্যে কাজ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদের পক্ষে সম্ভব নয় তো। এবং এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে আমরা রাজ্য সরকারের কাছেও যেটা আবেদন করেছি, দাবি করেছি ডেপুটেশনে, যে পরিযায়ী শ্রমিক যারা, তাদের নাম নথিভুক্ত করতে হবে, ব্লকে ব্লকে তাদের রেজিস্ট্রিকৃত নামকে রাখতে হবে, এবং তাদের কোথায় যাচ্ছে, কি বিষয়, সেগুলোকে খেয়াল রাখতে হবে। তাদের যে অধিকারটুকু আছে, রাজ্য সরকারও এখানে সেটা করছে না। এবং এই পরিযায়ী শ্রমিকদের যে করুণ পরিণতি করোনার সময় ঘটেছে, সেগুলো সকলের এখনো পর্যন্ত একটা মর্মান্তিক অভিজ্ঞতা হিসাবে আছে। আপনারা 65 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলছে, সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণে আপনাদের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এত লক্ষ ব্লক লেভেল ইভেন্ট রয়েছে, কোথায় আপনারা কোথায় এগিয়ে আছেন? আপনাদের প্রতিবেশী, আপনাদের যাদের নাম বাদ গেছে, আপনাদের ভূমিকার কথাও কিন্তু বলেছে। তার উত্তরও সেখানে দেওয়া আছে, সম্ভবত দেখবেন, যে যে প্রতিবাদগুলো লিপিবদ্ধ হবে, সে প্রতিবাদ গেলেও তো লিপিবদ্ধ হচ্ছে না। আমাদের প্রশাসনের অবস্থা সব জায়গায়, রাজ্য সরকারগুলির যে প্রশাসন বা কেন্দ্রীয় সরকারের প্রশাসন যেখানে যা থাকে, নাম নথিভুক্ত করানো বা আমার প্রোটেস্টটা রেজিস্টার করানোর যে অবস্থা রয়েছে, সেখানে সবসময় সেগুলি করা যাচ্ছে না। সেটাও এই পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে, প্রশ্নের সঙ্গে সঙ্গে রয়েছে। আরেকটা বিষয় থাকে, একটা হচ্ছে কারোর দায়িত্ববোধ, আর প্রশাসন এবং যারা প্রশাসনিক দায়িত্ব নিয়ে রয়েছেন, জনসাধারণের ট্যাক্সের টাকায় যারা চলেন, তাদের যে দায়িত্ববোধ আছে, সেটা একটার আরেকটার কিন্তু মানে উল্টো যুক্তি দেওয়ার জন্য নিঃসন্দেহে নয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখেছি আমাদের রাজ্যে বিরোধী দলগুলো এজেন্সি সারা দেশে যে তাদের কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে যে আসছেন, আমাদের কাছে স্ট্যান্ড আলাদা। যেরকম ইলেকশন কমিশনের ক্ষেত্রে আমরা দেখছি যে ছাত্রদের সাসপেন্ড করা, সাসপেনশনের সুপারিশ করা এবং সচিবকে ডেকে পাঠানো, তারপরে লাস্টে 4 জনকে সাসপেনশন করা হয়েছে রাজ্যের। এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? এই যে নির্বাচন কমিশনের ভূমিকা।
এই ক্ষেত্রে এটা কি অসাংবিধানিক না সাংবিধানিক? নির্বাচন কমিশনের ভূমিকার সাথে রাজ্য সরকারের ভূমিকার আপাত এই বিষয়টা দেখা গেল দুই জায়গাতেই স্বার্থ রয়েছে। একজনের কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট হয়ে তাদের শরণাপন্ন হয়ে তাদের স্বার্থ রক্ষা করা, আরেকদিকে যারা করছে তারা একটা এরকম বিরোধিতার দ্বারা তারা এই যে কি বলে এই যে পোলারাইজেশন মেরুকরণের রাজনীতির চেষ্টা করা সেই কাজটি করে চলেছে। দুই জায়গায় দুটিই রয়েছে, কিন্তু মূল উদ্দেশ্যের ক্ষেত্রে রয়েছে ভোটের স্বার্থ। আবার এই বিরোধিতার সঙ্গে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শাসন ক্ষমতায় যিনি রয়েছেন, যে দল রয়েছে এবং রাজ্য শাসন ক্ষমতায় যে দল রয়েছে তাদের পারস্পরিক বোঝাপড়ার কথাটা সিবিআই থেকে শুরু করে যে সমস্ত তদন্ত এ পর্যন্ত হয়েছে এবং যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে অনেকদিন জেলে থাকা সত্ত্বেও তাদের কোনো রকম দোষ প্রমাণ করা যাচ্ছে না, এত কিছু করেও দেখা যাচ্ছে যে বাস্তবে তারা একই জায়গায় আছেন, একই স্বার্থে আছেন, শুধু ভোটের মেরুকরণের অর্থে একে অপরের বিরোধিতা আছে। রাজ্য পুলিশ সাধারণ না, এই নাম তোলার ব্যাপারে যে স্টেপটা নেওয়ার কথা বলা হয়েছে এটাকে নির্বাচন সাসপেনশন এবং এফআইআর সুপারিশ করা সেই এটা রাজ্য সরকারের দিক থেকে যে সমস্ত অফিসার রয়েছে তাদের যেমন ত্রুটি বিচ্যুতির প্রশ্ন রয়েছে, আবার তাকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন দিচ্ছে তার মধ্যেও তার একই স্বার্থ কাজ করে চলেছে, এই বিরোধিতা ভোটের অর্থে মেরুকরণের বিরোধিতা। যেখানে যে সত্যিকারের দোষী হবে সেটা যদি ওই রকম প্রশাসনিক কেবলমাত্র নির্দেশের ছাড়া আলাপ আলোচনা এবং তার ইনভেস্টিগেশনের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে সেটা সব জায়গাতেই গ্রহণ করা উচিত। কিন্তু যেটি হয়ে চলেছে তা হচ্ছে ভোটের মেরুকরণের অর্থে পরস্পরের বিরুদ্ধে করা। এই সারদা কেস যে দেখা গেল যে পুলিশের যে কি বলে ইনভেস্টিগেশন, সিবিআই রাজ্য সরকারের পুলিশ, তারপরে ওদিকে কেন্দ্রীয় সরকার থেকে যা হলো, আরজিকরের কেসটা এখন অনেক বেশি আলোচনার বিষয় হিসাবে গিয়েছে। দেখা যাচ্ছে এইসব জায়গায় বাস্তবে ভোটের স্বার্থে মেরুকরণের বিরোধিতা ছাড়া নাগরিকদের অধিকার, মানুষের জীবন জীবিকার অধিকার সবকিছু যেখানে অত্যন্ত নিষ্পেষিত পদদলিত হচ্ছে, সেখানে বাস্তব জায়গাটা দাঁড়াতে হচ্ছে না। সেটা নির্ভর করে সত্যিকারের গণ আন্দোলনের উপরই নির্ভর করে, যেটা আমরা মনে করি। আমরা সেই কারণে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে গণ আন্দোলনকে গড়ে তোলার আহ্বান জানিয়েছি। আরেকটা কথা সাথে সাথে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, তা হলো যে এই ১লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে বামপন্থীদের যৌথ আন্দোলনে মিছিলে আমরা আছি। সেই আন্দোলনটাও সংগঠিত হচ্ছে। এই আন্দোলনগুলি করে আপনি চলেছে। যে এখানে এই সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার কথা বললেন, বিহারে আমরা দেখলাম ৬৫ লক্ষ যারা বাদ গেছে এদের বেশিরভাগ গরিব প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গ করার কথা বলছি, এটা কি গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা বিষয় হচ্ছে বলে আপনার মনে হয়? গরিব মানুষের ভোটাধিকার সহ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি অবিচার এবং ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার যে এনআরসি এবং সিএএ চালু করার দ্বারা একদিকে গণতান্ত্রিক অধিকারকে, নাগরিককেই যাদের ভোটের দ্বারা সে নির্বাচিত ১৯৫১ সালের যে অ্যাক্টের দ্বারা এগুলো স্বীকৃত রয়েছে, সেগুলিকে তারা পদদলিত করার যেমন চেষ্টা করে চলেছে, তারই সাথে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে হিন্দু হিন্দু সেন্টিমেন্ট তোলার দ্বারা একটা বিভাজনের যে রাজনীতিকে তারা করে নির্বাচনে জিততে চাইছে, তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবেও যে আরেক দল রয়েছে সেই বিভাজনের রাজনীতির সুযোগ নিয়ে করা, এই কাজটি তারা করে চলেছে। গণতান্ত্রিক অধিকারকে ক্রমাগত একের পর এক, যার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে আগে যে তারা ওই আইন চালু করেছিল দণ্ড সংহিতা, পরপর যদি দেখা যায় যে গণতান্ত্রিক অধিকারকে তারা দিনের পর দিন নষ্ট করছে। এই কারণে যে যত পুঁজিবাদ সংকটের মধ্যে পড়ছে, যত মানুষের চাকরি, শিক্ষা, দীক্ষা কোনো কিছু দিতে পারছে না, বাইরের চাকচিক্য দিয়ে উন্নয়নের যাই চেহারা দেখানো হোক না কেন, বাস্তবে মানুষের অবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে, এখান থেকে দৃষ্টিকে পুরো ঘুরিয়ে দিচ্ছে। শুধু অনুপ্রবেশ হচ্ছে, শুধু বিভাজন, শুধু জাতির অস্মিতা অথবা অন্য আরেকটা অস্মিতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, এর মধ্যে মানুষকে যুক্ত করে রেখে দিচ্ছে, যাতে করে আসল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে যায় এবং তার দ্বারা নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়। দুর্নীতিতে সকলেই অভিযুক্ত। পশ্চিমবাংলার দুর্নীতির প্রশ্ন সকলেই জানেন, যে নিয়ে বলবার কোনো মানে অপেক্ষা রাখে না।
স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, এবং এই দুর্নীতির প্রশ্ন গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে যদি দেখি, দেখা যাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানিয়েছি, আমাদের সাধারণ সম্পাদক কথা জানিয়েছেন, দেখিয়েছেন যে এই পুঁজিবাদী ব্যবস্থাকে যারাই রক্ষা করার চেষ্টা করবে তারাই দুর্নীতিতে যুক্ত হতে বাধ্য, এবং তারাই বাস্তবে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে দিয়ে মানুষকে ফ্যাসিবাদী আক্রমণের মুখে ফেলতে বাধ্য। সেই কাজটি হয়ে চলেছে, যার বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদের কণ্ঠ এবং গণ আন্দোলন, সংগ্রামী বামপন্থীদের আন্দোলনটাই হচ্ছে একটা সত্যিকারের বিকল্প পথ। সেই আন্দোলনকে গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সমস্ত স্তরে আমাদের সমস্ত ফ্রন্ট, ফোরাম, পাবলিক কমিটিকে আহ্বান জানিয়েছি এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। ইন্ডিয়া জুটো যেটা করছে সেটা কিন্তু কেবলমাত্র বলছেন এবং নির্বাচনী ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আমরা আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, বামপন্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেছি সংগ্রামী বামপন্থী আন্দোলন গড়ে তোলা। ইতিহাসের একটু কথা এখানে বলতে হচ্ছে যে 2014 সালের পরেই যখন বিজেপি ক্ষমতায় আসে, 2016 সালেই 6টি বামপন্থী দলের ঐক্য গঠিত হয়েছিল আলাপ আলোচনার ভিত্তিতে। তৎকালীন সিপিআইএম এর সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারাত, আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের আলোচনার ভিত্তিতে সেটি হয়েছিল, এবং তাতে স্থির হয়েছিল যে জিনিসগুলো পরবর্তীকালে 2019 সালের 5ই আগস্ট হঠাৎ করে 5টি দলের বিবৃতি এবং আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়। এটা সত্ত্বেও আমরা প্রশ্ন করে জানতে পারি যে তারা ঠিক মতো উত্তর দিতে পারছেন না যে কেন হয়েছে। আসলে তারা নিজেরা কংগ্রেসের সঙ্গে সহযোগিতা এবং থাকার প্রশ্ন যুক্ত করেছেন। আমাদের যেটা স্পষ্ট বক্তব্য, যে কংগ্রেস পশ্চিমবাংলা সহ রাজ্যের গোটা দেশে সবচেয়ে বেশি দিন রাজত্ব করে পুঁজিবাদকে সেবা করেছে, যে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে পশ্চিমবাংলার নাম করেছিল দুঃস্বপ্নের নগরী কলকাতা, মিছিল নগরী কলকাতা, বামপন্থী আন্দোলনের গৌরব সৃষ্টি করেছিল, সেই কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে, 72 থেকে 77 যেভাবে রিগড অ্যাসেম্বলি পরিচালনা করেছে, এবং পরে বাবরি মসজিদের তালা খুলেছে, ভাগলপুরের দাঙ্গা ঘটিয়েছে, শিখ দাঙ্গা ঘটিয়েছে। তারা পুঁজিবাদের, আমাদের দেশের একচিটে পুঁজিবাদেরই একটি সমর্থন, মানে মদতপুষ্ট শক্তি। তাই বিজেপি এবং কংগ্রেস দুটি শক্তি যে যখন ক্ষমতায় আসছে, তারা এই একচেটিয়া পুঁজিবাদের স্বার্থে যেহেতু সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার এবং আন্দোলনকে, মানুষের জীবন জীবিকাকে খর্ব করে দিয়ে পুঁজিপতি শ্রেণীর সেবা করে চলেছে, তাই কংগ্রেসের সাথে যুক্ত হয়ে গিয়ে বামপন্থী আন্দোলন হতে সত্যিকারের পারে না। এটা সত্ত্বেও যখন সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কর্মসূচি এসেছে, এবং আমাদেরকে কখনো কখনো বাদ দিয়ে, আমাদের দলকে বাদ দিয়ে কর্মসূচি তারা গ্রহণ করেছেন, তা সত্ত্বেও যখন পরবর্তীকালে এসেছে, আমরা সবসময়ই বলেছি সাম্প্রদায়িকতার বিষ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, বিশেষ করে ইসরায়েল গাজায় যে চলছে যুদ্ধ তার বিরুদ্ধে, এবং গোটা দেশে বিভাজনের যে প্রশ্ন এসেছে, সাম্প্রদায়িকতার যে বিষাক্ত বীজ, তার বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি। এবং সেই কারণেই যুক্ত আন্দোলনের যখনই সুযোগ থাকে এই প্রশ্নে কংগ্রেস না থেকে বামপন্থী দলসমূহ থাকলে সেটা আছে। নির্বাচনের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তাদের যা স্ট্যান্ড, গত এতে দেখা গিয়েছে এই ইলেকশনে, উপনির্বাচনে এখনো পর্যন্ত সেই স্ট্যান্ড থেকে আসেননি, এইটুকুই আমরা বলতে পারি এই প্রসঙ্গে। আমাদের ঘোষিত নীতি যা, সেই ঘোষিত নীতিতেই সংগ্রামী বামপন্থী আন্দোলন, আন্দোলনের ঐক্য, এবং একথাও আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ জানিয়েছেন, আমরাও জানিয়েছি যে সত্যিকারের যদি কোথাও গণ আন্দোলন গড়ে ওঠে, তাহলে প্রয়োজনে আমরা দলের পতাকা ছেড়েও থাকবো। যেমন করে পশ্চিমবাংলায় অন্তত একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল আরজি করের ঘটনার প্রেক্ষিতে, যে আন্দোলন, সেখানে প্রথমের দিকে আমরা আন্দোলনের অংশগ্রহণ করলো, পরবর্তীকালে যখন সেটা ডব্লিউবিজেডিএফ এর নেতৃত্বে একটা গণ আন্দোলনের রূপ পেয়েছে, গণচরিত্র পেয়েছে, তখন আমরা আমাদের দলীয় পতাকা ছাড়াই সেই আন্দোলনে আমাদের সমস্ত শক্তিকে নিয়োজিত করেছি। এটা তো আমাদের ঘোষিত নীতি আগে থেকেই আছে। না, ওরা না থাকলে যাব আবার তাও সেটা তখন কথার ভিত্তিতে ঠিক, এখনো কোনো আলোচনা নেই। এখনো এই প্রসঙ্গে
আলোচনা আসেনি, আলোচনার প্রশ্ন আসেনি, তবে আমাদের ঘোষিত নীতি এটাই। এর বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন ইতিমধ্যে আন্দোলন করেছে, পরপর আন্দোলন করেছে, এবং এই ছাত্র সংগঠন 1লা সেপ্টেম্বর যে বিক্ষোভ মিছিল সংগঠিত করছে তার অন্যতম দাবি। এবং এখানে যে কারণে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, বিশেষ করে রাজ্য সরকার এই জায়গার যে কলেজ ভর্তিগুলো বন্ধ রেখেছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে মূল নীতি শিক্ষার বেসরকারীকরণ এবং সরকারি শিক্ষাকে তুলে দেওয়া, বেসরকারি কলেজগুলিতে ভর্তির সুযোগ করে দেওয়া, এবং বেশিরভাগ জায়গায় সরকারি শিক্ষায় এখনো পর্যন্ত যে ভর্তি হতে পারেনি, যার জন্য তারা বিপদে পড়েছে, এটি হলো শিক্ষাকে ধ্বংস করার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে একদিকে আমাদের ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, আবার আমরা জনসাধারণকে আবেদন করে যে শিক্ষা আন্দোলনের পাবলিক কমিটি গড়ে তুলেছি, তার ভিত্তিতে এই আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা আমাদের চলছে। এটা অত্যন্ত ক্ষতিকারক, সর্বনাশা দিক। ওবিসি ইস্যুতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অর্ডারের পর খুব তাড়াতাড়ি কিন্তু ফল প্রকাশ করে দিল। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে হাইকোর্ট একটা অর্ডার দিল ওবিসি ইস্যু নিয়ে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিলেন, স্টে দিলেন, তারপর হাইকোর্টে আবার একটা সুপ্রিম কোর্টের সেই অর্ডার থাকা সত্ত্বেও আবার বলা হলো যে পুরনো যে তালিকা সেইরকম একটা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো, এবং তারপর সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকার যাবে, সুপ্রিম কোর্ট গতকাল একটা রায় দিল, মানে পুরনো রাজ্য সরকারের স্ট্যান্ডে কি চলে গেল। এই যে কোর্টের ভূমিকা, বিশেষত হাইকোর্টের ভূমিকা এই ওবিসি এটাকে কিভাবে দেখছেন? এটা সরকারকে সুবিধে করে দিচ্ছে যে সরকারগুলি যারা শিক্ষাটাকে ধ্বংস করতে চাইছে, ডিলেট করতে চাইছে, আদালতের প্রক্রিয়া তার মধ্যে বাস্তবে তাকে সাহায্য করার জায়গায় এসে দাঁড়িয়েছে। আদালত সম্পর্কে এছাড়া আর আমি কি বলতে পারি বলুন? কারণ যে শিক্ষার ভর্তি হওয়া, ওবিসির পুরনো নিয়মকে নতুন নিয়ম, এই করতে গিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা এবং ভর্তিটাকে ডিলিট করে দেওয়া এবং অতি জলদি করতে গিয়ে যে বাস্তবে শিক্ষা দিনগুলোকে নষ্ট করা হচ্ছে, এর সবটাই একটা পরিকল্পিত চক্রান্তের মধ্যেই পড়ে। এর বাইরে কি বলা যাবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ২ কোর্টই যে জায়গায় তারা করছেন, এবং যখনই যেরকম কিছু আসছে আদালতের সামনে গিয়ে এক সময় একটা সিদ্ধান্ত, আরেক সময় আরেকটা সিদ্ধান্ত করতে গিয়ে আসলে শিক্ষার স্বার্থটা যে যাচ্ছে, সেটা যদি রাজ্য সরকার মনে করতেন, তাহলে সেটা করবার কিন্তু পথ ছিল। তা না করে তারাও এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া এবং সুপ্রিম কোর্ট থেকে আসার এই জায়গায় তারা পরপর করেছে, যার বিরুদ্ধে আমাদের ছাত্র সংগঠন আন্দোলন ক্রমাগত করে চলেছে, এবং সাধারণ মানুষ অত্যন্ত আশঙ্কার সাথে রয়েছে যে তাদের সন্তান সন্ততিরা শিক্ষা পাবে কিনা। অত শিখে এখানে এসে বলবেন আবার? আচ্ছা আচ্ছা। এটা ওই বিকল্প শিক্ষানীতি যেটা করেছে আমাদের, কি বলে, যারা শিক্ষা আন্দোলনে রয়েছে, যারা তরুণ নস্কর সহ সেভ এডুকেশন কমিটি, তাদের। এই জন্যই দিলাম। হ্যাঁ, আপনারা দেখুন, এটাও একটা হিস্টোরিক ব্যাপার। তো এটার উপর একটা করুন তরুণ নস্করকে নিয়ে, এই যে বিকল্প শিক্ষা নীতি। আপনার ফোন নম্বরটা আমাকে দিন।